আপনি কিভাবে দেখছেন আসলে গভীরভাবে রাজনৈতিকভাবে চক্রান্ত চলছে, ভয়ঙ্কর চক্রান্ত চলছে, এটি আপনি আসলে কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আপনি যার কথাটা জিজ্ঞেস করেছেন, রেফারেন্স হিসাবে তিনি বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দলের মহাসচিব। ফলে আমাদের কাছে যে ধরনের তথ্য উপাত্ত থাকে, নিশ্চয়ই তাদের কাছে অনেক বেশি তথ্য আছে। তাদের এক্সপিরিয়েন্সটাও বেশি, তাদের ঝুঁকিটাও বেশি, অনেক ধরনের চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হয়। দ্বিতীয়ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত। সুতরাং তার এই যে বক্তব্য, এই বক্তব্যকে আমি উড়িয়ে দেই না, কারণ অনেকগুলো ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো শঙ্কাটা বাড়িয়ে দেয়, এবং কতগুলো ঘটনার সঙ্গে আসলে নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই। আপনি খেয়াল করছেন যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এবার একেবারে এক ধরনের বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে যে প্রার্থীরা আসেন, তাড়াতাড়ি আসেন, আপনাদেরকে লাইসেন্স দেওয়া হবে, গানম্যান বসে আছে, তাকে এসে নিয়ে যান। এই পরিস্থিতি আমার জীবনে আমি দেখিনি। আমি বেশ কয়েকটা নির্বাচন এই দেশে দেখেছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শরীফ ভাই, এক পক্ষ আমি দেখতে চাই না বিষয়টি, সরকারের পক্ষ থেকে যেমন বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রার্থীরাও আবেদন করেছেন এবং একাধিক প্রার্থী আমরা জানি যে সেই গানম্যান নিতে অস্বীকৃতিও জানিয়েছেন। মানে এখানে আচ্ছা, একই সাথে আমি গতকালকে দেখছিলাম, গত জুলাই মাসে আমাদের হাসনাত আবদুল্লার একটা স্টেটমেন্ট। তিনি বলছিলেন জনগণ যদি সঙ্গে না থাকে তাহলে লন্ডন থাকতে হয়, আর জনগণ সঙ্গে থাকলে দেশে থাকা যায়, কোনো নিরাপত্তার দরকার হয় না। তো এখন তিনি অনুধাবন করছেন, এবং গতকালকে যে এনসিপির যারা গানম্যান পেয়েছেন, দেহরক্ষী পেয়েছেন, তিনি তাদের একজন। অর্থাৎ পরিস্থিতিটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এটাকে অস্বীকার করা যাবে না। অবশ্যই নিরাপত্তা বড় ধরনের একটি ইস্যু। হ্যাঁ, বড় ধরনের একটা ইস্যু। সরকার এর পেছনে, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, অন্য সরকার, অনেকের ব্যর্থতার কথা বলছি, কিন্তু এই ব্যর্থতাটা কি শুধুমাত্র একজন ব্যক্তি বা দুজন ব্যক্তির? মোটেই না। ক্ষমতার বাইরে গেলে বাংলাদেশের সবাই ষড়যন্ত্র করে, ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টা করে। যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, ১.৫ দশক, তাদের শক্তি, সামর্থ্য, বিত্ত, বৈভব, সামাজিক সংযোগ, আন্তর্জাতিক সংযোগ অনেক গুণে বেশি। সুতরাং তারা এটিকে পুনরুদ্ধার করার চেষ্টা করবে। কিন্তু আপনার পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই প্রস্তুতিমূলক ব্যবস্থা আপনার আছে কিনা? আমরা সময় যত যাচ্ছে অস্বাভাবিক কতগুলো ঘটনা দেখছি। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম হাদির জানাজায় কি গিয়েছিলেন? যাননি। আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন। তো সাধারণত প্রধান উপদেষ্টা তো তাকে সাথে করে নিয়ে যাওয়ার কথা, কারণ এটি তো শৃঙ্খলাজনিত একটা ঘটনা। যাননি কেন? তিনি জানেন যে মানুষের একটা ব্যাপক বিক্ষোভ জমা হয়ে আছে। তাহলে এই ধরনের একটা হত্যাকাণ্ড সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ তার জন্য জানাজা পড়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় থেকেও তার জানাজায় অংশগ্রহণ করতে পারছেন না। প্রধান উপদেষ্টা তার অনেক সহকর্মীকে নিয়ে যাচ্ছেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যেতে পারছেন না। কেন? সংকট একটা আছে। সেই প্রশ্নটাই তো আসলে, কেন তিনি যেতে পারেননি? আমি ব্যক্তিগতভাবে এই সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, আপনি তাদের বেশভূষা, তাদের চলাফেরা, তাদের পোশাক আশাক যদি দেখেন, তাহলে জাহাঙ্গীর আলমকে আপনাকে আলাদা করতে হবে। সম্ভবত তিনি কাজের কারণে সার্বক্ষণিক এই ধরনের একটা পরিবেশের মধ্যে থাকেন। তার মধ্যে কিন্তু ওই ধরনের আড়ম্বর নাই, অনেকটা সাদামাটা জীবন। বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন, আজকে সকালে একজনে বলছিল যে গত বছর ওই কথাটা মনে আছে যে কোরবানি, আমি ভাগে কোরবানি দিচ্ছি। তো তার মধ্যে এই কতগুলো সরলতার জায়গাগুলো আছে। এবং এই পর্যন্ত আমি শুনিনি, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনছি, কিন্তু এই ভদ্রলোক সম্পর্কে আমি এই ধরনের কোনো কথা এখন পর্যন্ত কারো কাছ থেকে শুনিনি। কিন্তু শুধুমাত্র সৎ হলেই যে আপনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের একমাত্র যোগ্যতা এটি না। দায়িত্ব পালন, দায়িত্ব গ্রহণ এটি এক ধরনের বিষয়, আর অন্যান্য আপনি কোন পোশাক পরেন এটি আলাদা বিষয়। তাহলে সরকার
এই যে জায়গাটায় একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, মিডিয়াতে যা হলো, আমরা কি এটি চেয়েছিলাম? আমরা চাইনি বলে আপনাদের যে হাউসটাতে আমি বসে আছি, আওয়ামী লীগের সময় এই হাউস দখল হয়েছে না, এর মালিকদেরকে কারাগারে নেওয়া হয়েছে না। তো আমরা 24-এর গণঅভ্যুত্থানটা কেন করলাম? যে কোনো মিডিয়া দখল হবে না, কোনো মিডিয়ার মালিককে তার বিশ্বাসের কারণে, তার কাজের কারণে, তার ভাবনার কারণে কারাগারে বন্দী থাকতে হবে না, দেশ বিদেশে নির্বাসিত থাকতে হবে না। কিন্তু হয়েছে তো, এই প্রতিষ্ঠানটির মালিককেই করতে হয়েছে। তাহলে পরিবর্তনের যে জায়গাটা, আমাদের যে আকাঙ্ক্ষাটা আর পারদটা কি উপরে উঠলো না নামলো? আগে দখল হয়েছে, মালিককে কারাগারে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, দেশান্তরী করে রাখা হয়েছে, এখন এসে পুরোটা পুড়িয়ে দেওয়া হচ্ছে। অবস্থা তো আরও খারাপ হলো। সুতরাং এই জায়গাগুলোর থেকে যদি আপনি কেউ বলে যে আমরা একটা সংকটের মধ্যে আছি, আমার ধারণা রাইট। আজকে প্রতিবেশীদের সঙ্গে যে ধরনের উত্তেজনা, এই উত্তেজনাটা কোনো প্রতিবেশীর সাথে, এটি রাষ্ট্র টু রাষ্ট্র না, কোনো পরিবারের সাথে আমার বাসার সঙ্গে আমার পাশের বাসার একটা উত্তেজনা থাকুক, এটি কিন্তু আমরা কেউ চাইব না। সে অন্যায় করলেও আমি চাইব না যে আমাদের একটা সম্পর্কটা যাতে ভালো থাকুক। আপনি ক্রমশই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ শুধু দেশের ভেতরে না, দেশের বাইরের থেকে, এবং আমার অবজারভেশন যেটা, একটা সরকারকে আমরা চোখের সামনে দেখছি, কিন্তু এই সরকারের পেছনে আরও কতগুলো সরকার আছে, সরকারের ভেতরে আরও সরকার আছে। নাহিদ ইসলাম দীর্ঘদিন প্রায় 1 বছর যাদের সাথে সরকার চালিয়েছেন, গতকালকে তিনি বলছেন এই সরকারের ভেতর থেকে এই ধরনের সহিংসতা, নাশকতা, মিডিয়ায় আক্রমণ করা, আগুন ধরিয়ে দেওয়া, এর পেছনে সরকারের একটা অংশ জড়িত। এটি কিন্তু একটা সাংঘাতিক অভিযোগ। তিনি স্বাভাবিকভাবে উচিত হলো তার নামটা প্রচার করা। এর আগেও কয়েকদিন আগে আমাদের এখানে যে কোনো স্টেটমেন্ট আমার যদি পক্ষে যায় বা পছন্দ হয়, আমি সেটিকে গ্রহণ করি, আর যেটা আমার পছন্দ হচ্ছে না, যেটা নিয়ে নাড়াচাড়া করলে খুব রাজনৈতিক লাভ হবে না, সেটা আমরা ভুলে যাই। কিছুদিন আগে এই নাহিদ ইসলাম কিন্তু একটা অভিযোগ করেছিলেন যে সরকারের, বিশেষ করে মাহফুজ আলম আমেরিকায় যাওয়ার পরে তার উপরে যখন আক্রমণ হয়, তিনি বলেছিলেন সরকারের ভেতর থেকে মাহফুজ আলমকে হত্যাযজ্ঞ করে তোলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে তার বিবৃতি দেওয়া উচিত ছিল, কারণ তাদের একজন সহকর্মী। সরকার সেটি দেয়নি। নুরুল হক নূর আক্রান্ত হয়েছে, এখানে বিচার কিন্তু সরকার করেনি। আজকে এই যে ওসমান হাদি, আমাদের স্নেহের একটা সম্পর্ক ছিল, ওসমান হাদি শেষ পর্যন্ত, ওসমান হাদিকে আমরা হারিয়েছি। তার প্রত্যেকটা মানুষের সব কিছুই আমার পছন্দ হবে তা না, অপছন্দের কিছু থাকবে, পছন্দের কিছু থাকবে, সব কিছু গ্রহণ করব তাও না। কিন্তু যে তথ্যগুলো আমরা জানতে পারছি, ভাই যেটি বললেন যে ওসমান হাদির খুনি কোথায় আছে, এটি এখন পর্যন্ত পরিষ্কার না। সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের কাছে ইনফরমেশন আছে, তারা বলছে যে ওসমান হাদি পালিয়ে গেছে, এই ধরনের কোনো তথ্য আমার নেই। কিন্তু এই দেশে ওসমান হাদিকে ভারত আশ্রয় দিয়েছে সেই কথা বলে গত কয়েকদিন ধরে যা ঘটলো, যারা ঘটালো, যাদের নিষ্ক্রিয়তার কারণে ঘটলো, তাহলে কি আপনি বুঝেন না যে এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র কাজ করছে? যে খুনি, সেই খুনি তো ছাত্রলীগের নেতা ছিল, থানা পর্যায়ের। ছাত্রলীগের পরিচয়ের কারণে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী জেলে আছে। এরা সবাই নির্দোষ আমি বলবো না, কিন্তু সবাই যে অভিযুক্ত এটাও আমি বলবো না। একটা থানার নেতা কিভাবে পরপর 2টো অস্ত্র মামলায় জামিন পেয়ে যায়, কারা জামিন করায়, আমাদের এগুলো প্রশ্ন তো রয়ে গেছে। রয়েছে। তার অ্যাকাউন্টে একেবারে সরাসরি 128 কোটি টাকা পাওয়া গেছে। তার কাছে যে চেক পাওয়া গেছে তারও সমমূল্য প্রায় 250 কোটি টাকা। দুটো কিভাবে, শরীফ ভাই, আপনি যে প্রশ্নগুলো আমাকে করছেন, আমি তো সেই প্রশ্নগুলো বা সবাই এই প্রশ্নগুলো চায় জানতে। আমি সরকারকে করছি, আমি একজন নাগরিক হিসেবে করছি না। সরকারের কাছে উত্তর নেই। সরকার তো পুরোটাই একটা ধোঁকাবাজি করছে। পুরো ব্যাপারটাই আপনি দেখবেন যে ধোঁকাবাজি। পুরো ব্যাপারটাই হচ্ছে এক ধরনের, মানে ময়লাগুলোকে কার্পেটের নিচে লুকিয়ে রাখা। এই যে সারা দেশ থেকে দাবিটা উঠছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এখন আমি মনে করি যে পদত্যাগ না, তাকে অপসারণ করা দরকার। গত 1 বছর 2জন উপদেষ্টাকে নিয়ে প্রচুর কথা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা, তিনি জুলাইয়ের যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে পারেননি, সরকার কি তাকে সরিয়েছে? যিনি উপদেষ্টা হয়েছেন, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এই নামে কোনো ব্যক্তিকে আমি বাংলাদেশের পলিটিক্স থেকে শুরু করে শেখ হাসিনার 15 বছরের শাসনের যে সমস্ত ক্ষতগুলো ছিল, অন্যায় ছিল,
একটা অন্যায়ের বিরুদ্ধে তো আমি তাকে কখনো কথা বলতে দেখিনি, কিন্তু গণ অভ্যুত্থানের পরে তার ভাগ্যটা এমন ভাগ্য যে তিনি মন্ত্রী হয়ে গেলেন। কেন? ডক্টর ইউনূসের অফিসের কর্মচারী তিনি, একসাথে তার কলিগ। তো এই যে জায়গাগুলোতে আপনি যে বিভাজনটা তৈরি করলেন, যাদের কোনো কন্ট্রিবিউশন এখানে ছিল না, যাদের কোনো ভূমিকা ছিল না, আপনি তাদেরকে এনে জায়গায় বসালেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব থেকে বেশি রক্ত দিয়েছে, তাদেরকে এই সরকারে আপনি জায়গা দেননি। এই আন্দোলনে 15 বছরের আন্দোলনে যাদের কন্ট্রিবিউশন ছিল তারা কেউ আসেনি, কোথা থেকে আপনি ডেকে নিয়ে আসলেন? এত সমালোচনার পরেও ডক্টর ইউনূস তাকে সরাননি কেন? এই যে জাহাঙ্গীর আলম, তাকে এই যে জানাজায় না যাওয়া, তার আমি তো মনে করি যে সরকার তাকে নিষেধ করেছে। নিশ্চয়ই সরকার তাকে নিষেধ করেছে যে এখানে আপনাকে যেতে হবে না। তাহলে ওই যে গ্রাম্য যে ভিলেজ পলিটিক্স, যে তোমার বিরুদ্ধে লোকজন একটু খেপেছে, চেয়ারম্যান তোমাকে কিন্তু দেখলে তোমাকে বকাঝকা করতে পারে, তুমি 2 দিন ঘর থেকে বের হবা না, এই যে ভিলেজ পলিটিক্সটা এই সরকার ইন্ট্রোডিউস করেছে আমাদের এখানে। ভদ্রলোক যদি ব্যর্থ হন, দায়িত্ব পালনে যদি অসমর্থ হন, তাকে তো আপনাকে সরিয়ে দিতে হবে। আপনি সরাচ্ছেন না কেন? তিনি কিন্তু বলেছেন যে তার সরে যাওয়ার বিষয়টি যে দাবি সেটি যৌক্তিক, তিনি কিন্তু নিজেও স্বীকার করছেন সেই বিষয়টি। তার আরো মজার ব্যাপার,